আজকের এই এক্সপ্লেনারে আমরা ১৯৭০-এর দশকের একজন সিরিয়াল কিলারের এমন এক শিহরণ জাগানো রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। শুধু তাই নয়, আমরা বোঝার চেষ্টা করব ঠিক কোন সামাজিক আর মনস্তাত্ত্বিক কারণগুলো একটা সাধারণ মানুষকে এতটা নির্মম করে তুলতে পারে। শুরুতেই চলুন ফিরে যাই একটা ভয়াবহ রাতে। তারিখটা ছিল ৯ সেপ্টেম্বর ১৯৭৩। রাজস্থানের শ্রীগঙ্গানগরের একটা পবিত্র গুরুদ্বারা। শ্যামসিং নামের এক স্থানীয় ব্যক্তি প্রতিদিনের মতোই সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন তার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। চারপাশের ঘরের তালাগুলো ভাঙা, আর গুরুদ্বারের ৩ জন তত্ত্বাবধায়ক রীতিমতো রক্তে ভাসছেন। এখন আপনাদের মনে হতে পারে এটা হয়তো স্রেফ একটা ডাকাতি বা বিচ্ছিন্ন কোনো ঘটনা, কিন্তু না, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই এই হামলার ধরনটা চিনে ফেলেছিল। কারণ ঠিক এই একই স্টাইলে রাজস্থান, হরিয়ানা আর পাঞ্জাব জুড়ে এর আগে প্রায় ৭০টা খুন হয়ে গিয়েছিল। প্রতিটা ক্ষেত্রে খুনির সিগনেচার ছিল একটাই: রাতের অন্ধকারে শিকারের ঠিক কানের নিচে ভারী কিছু দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করা। আর এখান থেকেই সবার মনে একটা বিশাল প্রশ্ন তৈরি হয়, কে এই রহস্যময় খুনি? কানের নিচে আঘাত করার এই অদ্ভুত প্যাটার্নের কারণে স্থানীয়রা তার নাম দিয়ে ফেলেছিল কানপট্টি মার। ভাবলে অবাক হবেন, তার এই নির্মমতার কারণে মানুষের মনে এত চরম আতঙ্ক ঢুকে গিয়েছিল যে সূর্যাস্ত হলেই রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যেত। প্রতিটা পরিবার রাতে ভয় একঘরে জড়সড় হয়ে ঘুমত। এই খুনি মানে শঙ্কর প্রজাপতিকে বুঝতে হলে আমাদের টাইম ট্রাভেল করে ফিরে যেতে হবে ১৯৫২ সালের জয়পুরে। তার অপরাধী হয়ে ওঠার পেছনের মূল কারণগুলো বিশ্লেষণ করাটা বেশ জরুরি। জন্ম নেওয়ার পর একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের যেমন স্বপ্ন থাকে, শঙ্করের বাবা মায়েরও তেমনই স্বপ্ন ছিল। কিন্তু ৬০-এর দশকের শেষের দিকে এসে চিত্রটা পুরোপুরি বদলে যায়। পড়াশোনায় শঙ্করের একেবারেই মন ছিল না, আর এই কারণেই পরিবার তার উপর থেকে সমস্ত সমর্থন, সব আর্থিক সাহায্য পুরোপুরি তুলে নেয়। এই যে একটা সম্পূর্ণ প্রত্যাখ্যান, এটাই কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সমাজবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, লেভেলিং থিওরি বা তকমা দেওয়ার তত্ত্ব। শঙ্করের জীবনটা যেন এই তত্ত্বরই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। পরিবারের সাহায্য না পেয়ে সামান্য কিছু টাকার জন্য, এমনকি স্রেফ খিদে মেটানোর রুটি জোগাড় করতে, সে পাড়ায় ছোটখাটো চুরি করা শুরু করে। এর জন্য তাকে হরামেশাই মারধর জুটত। পাড়া প্রতিবেশী তাকে রীতিমতো চোর আর অপরাধী হিসেবে একঘরে করে দেয়। এই যে চারপাশের মানুষের ছুড়ে দেওয়া তকমা আর সামাজিক প্রত্যাখ্যান, এগুলোই তাকে আক্ষরিক অর্থে একজন কট্টর অপরাধী হওয়ার রাস্তায় ঠেলে দিয়েছিল। এরপর কি হল? ছেলের এই দুর্নাম থেকে বাঁচতে পরিবার জয়পুর ছেড়ে শ্রীকরণপুরে চলে আসে, নতুন করে সব শুরু করার আশায়। কিন্তু লাভ কিছুই হয়নি। শঙ্কর তার বাবা মাকে পুরোপুরি ছেড়ে দিয়ে দিনমজুরের কাজ শুরু করে। আর এখান থেকেই শুরু হয় তার ভয়াবহ পতন। মন্দিরের দানবাক্স চুরি করতে করতে সে হঠাৎ করেই করণপুরে ১-২টো নয়, পরপর ৫-৫টা নৃশংস খুন করে বসে। আর প্রতিটা ক্ষেত্রেই সে ভারী অস্ত্র দিয়ে শিকারের মাথায় আঘাত করত। এখানকার সবচেয়ে চমকে দেওয়ার মতো, বা বলতে পারেন সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল তার এই হিংসন মাত্রা। ১৯৭১ থেকে ১৯৭৩ সাল, এই মাত্র কয়েকটা বছরের মধ্যে কানপট্টি মারের হাতে প্রাণ হারায় ৭১ থেকে ৭২ জন নিরীহ মানুষ। ভাবা যায়? এটা কোনো সাধারণ অপরাধের ঘটনা ছিল না, এটা ছিল এমন এক ধারাবাহিক হত্যাকাণ্ড যার কোনো কুল কিনারা পুলিশও পাচ্ছিল না। তার অ্যান্টিসোশ্যাল বা চরম অসামাজিক মানসিকতাটা কতটা মারাত্মক ছিল সেটা শঙ্করের নিজের একটা স্বীকারোক্তি থেকেই পরিষ্কার হয়ে যায়। সে বলেছিল, মানুষের ওই বাঁচার আকুতি, তাদের চিৎকার তার কাছে নাকি গানের মতো মনে হতো। খুন করাটা তার কাছে এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু সে টাকার লোভে করত না। ওই যে গুরুদ্বারের ভয়াবহ খুনের কথা বললাম, সেখান থেকে সে মাত্র ১৯ টাকা চুরি করেছিল। বোঝাই যাচ্ছে আসল উদ্দেশ্য টাকা ছিল না, তার আনন্দ ছিল মানুষের প্রাণ কেড়ে নেওয়ায়। আর এই জায়গাটাতেই তার মনস্তত্ত্বের অদ্ভুত একটা বৈপরীত্য বা কগনিটিভ ডিসোনেন্স ফুটে ওঠে। একটু ভেবে দেখুন, একদিকে নিরীহ ঘুমন্ত মানুষকে খুন করার সময় তার ভেতরে বিন্দুমাত্র সহানুভূতি কাজ করছে না, চরম নিষ্ঠুরতা দেখাচ্ছে। আবার অন্যদিকে এতগুলো খুন করার পর নিজের পাপ ধুয়ে ফেলতে সে সোজা চলে যাচ্ছে হরিদ্বারে পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে। এই দুটো কাজের মধ্যে যে চরম মানসিক দ্বন্দ্ব, সেটা সত্যিই বিস্ময়কর। এখন প্রশ্ন আসতে পারে, পুলিশ তাকে ধরছিল না কেন? আসলে সেই ৭০-এর দশকে তাকে ধরাটা ছিল খড়ের গাদায় সূঁচ খোঁজার মতোই কঠিন। প্রথমত, অপরাধের বিস্তৃতি ছিল ৩টে বিশাল রাজ্য জুড়ে। দ্বিতীয়ত, আজকের মতো উন্নত ফরেন্সিক প্রযুক্তি তখন ছিল না, আর রাজ্য পুলিশের মধ্যেও পারস্পরিক যোগাযোগের মারাত্মক অভাব ছিল। তার ওপর তখন ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা চলছে, যুদ্ধের আশঙ্কা। সদ্য স্বাধীন একটা দেশ তখন জাতীয় নিরাপত্তার হুমকিতে এমনিতেই কোণঠাসা হয়ে আছে।
ঠিক এই অন্ধকার সময়েই এসপি শ্যামপ্রতাপ সিং তদন্তে একটা দুর্দান্ত মোড় ঘুরিয়ে দেন। তিনি সেই সময়ের বিরল কিছু ফরেন্সিক পদ্ধতি দারুণভাবে কাজে লাগান। গুরুদ্বার থেকে সংগ্রহ করা ফিঙ্গারপ্রিন্ট আর পায়ের ছাপ, একজন সাক্ষীর তাকে ভাটিন্ডার টিকিট কিনতে দেখা এবং বেঁচে যাওয়া কয়েকজনের বর্ণনার ওপর ভিত্তি করে তৈরি করা স্কেচ, এই সব কিছু যখন একদম খাপে খাপে মিলে গেল, তখন পুলিশ অবশেষে বুঝতে পারল তাদের ঠিক কোন এলাকায় তল্লাশি চালাতে হবে। অবশেষে আসে সেই দিন ৩ জুলাই ১৯৭৪। ভাটিন্ডার রেলওয়ে স্টেশনে এক নাটকীয় অভিযান চালিয়ে পুলিশ রতন লাল বলে দাবি করা এক রিকশা চালককে আটক করে। কিন্তু জেরা আর শ্রীকরণপুরে তার পুরনো প্রতিবেশীদের মাধ্যমে খুব দ্রুতই কনফার্ম হয়ে যায় যে এই রতন লালই আসলে সে হারিয়ে যাওয়া পাতিচোর শঙ্কর। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার পর সে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই রীতিমতো অহংকারের সাথে পুলিশের কাছে তার ৭২টা খুনের কথা স্বীকার করে নেয়। এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে অবাক করা বিষয়গুলোর একটা হচ্ছে তার বিচারের গতি। ১৯৭০-এর দশকের সেই বিচার ব্যবস্থার সাথে যদি আমরা আমাদের আধুনিক বিচার ব্যবস্থার তুলনা করি, তাহলে পার্থক্যটা একেবারে আকাশ-পাতাল। আজকের দিনে যেখানে একটা রায় আসতে দশকের পর দশক লেগে যায়, ফাইল চাপা পড়ে থাকে, সেখানে শঙ্করের এই স্বীকারোক্তির পর তার বিচার আর চূড়ান্ত রায় সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র ৫ থেকে ৬ মাস। ভারতীয় আইনি ইতিহাসে এত দ্রুত বিচার খুব কমই দেখা গেছে। অ্যাডভোকেট মনিরাম জল্পা যখন শঙ্করের হয়ে লড়তে দাঁড়ান, শঙ্কর ততক্ষণে আদালতে তার সমস্ত অপরাধ নির্দ্বিধায় স্বীকার করে নিয়েছে। এরপর আর খুব বেশি সময় লাগেনি। সেশন কোর্ট থেকে শুরু করে রাজস্থান হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আর সবশেষে রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আবেদন সবকিছুই অবিশ্বাস্য দ্রুত গতিতে খারিজ হয়ে যায়। আর এর ফলেই ১৯৭৬ সালের ১৬ই মে জয়পুরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে শঙ্কর যে শেষ কথাটা বলেছিল সেটা আজও আমাদের ভাবায়। সে বলেছিল, আমি বিনা কারণে অনেক মানুষকে মেরেছি, এখন আমার মতো হয়ে যেও না। কথাটা শুনলে একটা অদ্ভুত অনুভূতি হয়, তাই না? এটা একটা চরম অহংকারী অথচ মর্মান্তিক সারসংক্ষেপ এমন একটা জীবনের, যে জীবনটা শুরু হয়েছিল কিছু সাধারণ ভুল থেকে আর শেষ হল পুরোপুরি অর্থহীন আর উন্মাদ এক সহিংসতায়। আজকের এই রোমহর্ষক বিশ্লেষণটা শেষ করার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, কানপট্টি মারের মতো একজন সিরিয়াল কিলার যদি এই যুগে থাকত, তাহলে কি হতো? আমাদের আধুনিক প্রযুক্তি কি তাকে প্রথম কয়েকটা খুনের পরই ধরে ফেলত, নাকি আজকের দিনের এই জটিল আইনি ব্যবস্থা আর দীর্ঘসূত্রিতার ফাঁকফোকর গোলে সে সহজেই পার পেয়ে যেত? আপনারা কি মনে করেন, এই ঐতিহাসিক অপরাধীর ক্ষেত্রে বর্তমান সময়ের ফলাফলটা কেমন হতো? সেটা কিন্তু সত্যি গভীরভাবে ভাবার মতো একটা বিষয়।